টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে 5 জনের মৃত্যুদণ্ড। আইনের পাশাপাশি মানুষকেও সচেতন করতে হবে বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়াতে তাগিদ যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়ছে কোরীয় বিনিয়োগকারীদের। এবং সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশায়েক। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অপরাধে 5 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে অধ্যাদেশ জারির পর 5 জনের ফাঁসি রায় এলো। তবে এই রায় হয়েছে আগের আইনে। 2012 সালের 15 জানুয়ারি সাগরচন্দ্র শীল নামে এক যুবক মোবাইল ফোনে পরিচিত টাঙ্গাইলের ভুয়াপুরের 26 গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে কৌশলে মধুপুরের চারালজানি গ্রামে বন্ধু রাজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে সাগরের 4 বন্ধু ওই মেয়েটিকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই রাতেই তাকে ধর্ষণ করে সাগর। 2 দিন আটকে রাখার পর তাকে বংশাই নদীর তীরে নিয়ে গিয়ে সাগর ও তার 4 বন্ধু ধর্ষণ করে মেয়েটিকে ফেলে রাখে। পরদিন ভোরে স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে স্বজনেরা। 18 জানুয়ারি ওই ছাত্রী ভুয়াপুর থানায় সাগর ও তার 4 বন্ধুর বিরুদ্ধে মামলা করে। ওই দিনই পুলিশ সাগরের বন্ধু সুজনমণি ঋষিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সুজন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের সঙ্গে সাগর, রাজন, সঞ্জিত ও গোপীচন্দ্রের জড়িত থাকার কথা স্বীকার করে। 2015 সালের 29 অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার সকাল 11টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন সাগর সহ 5 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আগে থেকেই দলবদ্ধ ধর্ষণে ভিকটিম আহত হলে সর্বোচ্চ সাজার বিধান মৃত্যুদণ্ড ছিল। বিজ্ঞ বিচারক 5 জন আসামিকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। পাবলিক সাক্ষী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং আয়ু সহ 10 জন সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপিত করেছি এবং সাক্ষীর জবানবন্দি জেরায় চুলচেরা বিশ্লেষণে বিজ্ঞ আদালত আজকে এই রায় প্রদান করেছে। প্রেমের মাধ্যমে সে চলে গেছে এবং কোনো ধর্ষণের ডাইরেক্ট কোনো সাক্ষী নাই। স্টেট ডিফেন্সের সুযোগ না দেওয়ায় আসামি পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এরা উচ্চ আদালতে খালাস পাওয়ার সম্ভাবনা আছে। আমরা উচ্চ আদালতে যাব। এই রায়ে সন্তুষ্ট টাঙ্গাইলের স্থানীয় নাগরিকরা। এটা উপযোগী একটা রায় হয়েছে। খুবই খুশি হয়েছি। আমি আশা করি যে ভবিষ্যতে যতগুলো ধর্ষণ মামলা হবে ততগুলো রায় যেন ঠিক এইভাবেই যে প্রত্যেকটা আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই রায়ে বাদী এবং তার পরিবার সন্তুষ্ট। আমরা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল ইউনিটের পক্ষ থেকে এই ঘটনার পর মামলা দায়ের থেকে শুরু করে ভিকটিমকে আইনি পরামর্শ এবং আইনি সহায়তা প্রদান করছি। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপীচন্দ্র শীল আদালতে উপস্থিত ছিল। বাকি 3 আসামি সাগরচন্দ্র শীল, সুজনমণি ঋষি ও রাজন চন্দ্র জামিন নিয়ে পলাতক। জাভেদ আখতার, এটিএন নিউজ। ধর্ষণ বন্ধে কঠোর আইনের পাশাপাশি গণসচেতনতা গড়ে তোলার দিকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিসিএস কর্মকর্তাদের 70তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজান ফয়েজের রিপোর্ট। করোনা সতর্কতায় নবীন সরকারি কর্মকর্তাদের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এবারই হয়তো প্রথম সরাসরি যোগ দিতে পারলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে যোগ দিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে। আমি সরাসরি সেখানে উপস্থিত থাকতে পারলাম না, সেজন্য সত্যি
আমার নিজেরই খুব খারাপ লাগছে। প্রধানমন্ত্রী বললেন 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা তাতে নবীন এই কর্মকর্তারাই অগ্রভাগের সৈনিক। এ সময় তাদেরকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে বঙ্গবন্ধুর নির্দেশনাও স্মরণ করিয়ে দিলেন। আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব। আগামীতে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে নবীন এই সরকারি কর্মকর্তাদের। প্রধানমন্ত্রী তাদের নানা দিক নির্দেশনা দেওয়ার সময় ধর্ষণ প্রসঙ্গেও কথা বললেন, জোর দিলেন সাধারণ মানুষকে সচেতন করার উপর। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে, আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে আইন সংশোধন করে, কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে, আর জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে শুরু হয়েছিল বিচারহীনতার সংস্কৃতি। এমন মন্তব্য করে তিনি বললেন, সেই সময়ে বাংলাদেশকে আর ফেরত যেতে দেয়া যাবে না। আমি জানি যে বিচার না পেলে কি কষ্ট। আমার বাবা মা ভাই ব্যাধ্যবধূ তাদেরকে যখন হত্যা করা হয় খুনিদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, আমার বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে আর না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। শুধু কেবলমাত্র আমি সরকারে আসতে পেরেছিলাম বলেই সেই খুনিদের বিচার করতে পেরেছিলাম, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো যাক, আমরা চাই যে কোনো অন্যায় অবিচার যেন না হয়, মানুষ যেন ন্যায় বিচার পায়, মানুষের জীবনমান যেন উন্নত হয়। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফেরাতে বিশ্বের সব শক্তিকে মিয়ানমারের উপর চাপ দিতে তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফরে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান এই আহ্বান জানান। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান মার্কিন উপমন্ত্রী। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দিল্লি সফর শেষে বুধবার ঢাকা আসেন। রাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে। এরপর যৌথ সংবাদ সম্মেলন। বিগানের সফর নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটবদ্ধতায় অস্ট্রেলিয়া, জাপান, ভারতের মতো বড় অর্থনৈতিক দেশের পাশাপাশি বাংলাদেশ কতটা গুরুত্ব বহন করে প্রশ্ন ছিল মার্কিন উপমন্ত্রীর কাছেই। Geographic location of Bangladesh makes it an attractive partner. I want to be very quick to emphasize that what's most attracting the attention of the outside world to Bangladesh, আমাদের জিওপলিটিক্যাল লোকেশন বলছে এগুলো, আর তোমাদের যে রবাস্ট সিচুয়েশন, এই কারণে স্বাভাবিকভাবে তারা আমাদের উপরে বেশ জোর দিয়েছে আমাদের সাথে সম্পর্ক আরো গভীরতর করার জন্য। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বৈশ্বিক চাপ। অভিযোগ, যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মাতব্বররা বাংলাদেশে রোহিঙ্গাদের বছরের পর বছর রাখতে চায়, এজন্যই ফান্ড জোগাড়কেই গুরুত্বপূর্ণ ভাবছেন তারা। এমন অভিযোগ খণ্ডন করে স্টিফেন বিগান বলছেন, আপাতত ফান্ড জোগাড়ে মনোযোগ থাকলেও রোহিঙ্গাদের নিজের দেশে ফেরাটাই স্থায়ী সমাধান। We do not see that as a long-term solution to this crisis. We very much agree with the government of Bangladesh that a solution needs to be found to restore the rights and right of return of the people who are currently in the refugee camps. এই স্থায়ী সমাধান আনতে এশিয়ার এবং বিশ্বের বড় বড় শক্তিগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে মিয়ানমারের উপর চাপ তৈরির আহ্বান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর। A regional and a global response. All countries need to work together shoulder and shoulder. Of course, this is not simply the responsibility of the government of Bangladesh. Every major country in the Indo-Pacific should be speaking with equal outspokenness. বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর নানা সম্ভাবনা নিয়েও কথা বলেন স্টিফেন বিগান। করোনার এই মুহূর্তে শিক্ষার্থীদের ভিসা দেওয়া কেন সম্ভব না সেই ব্যাখ্যাও দেন তিনি। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। ৭৫-এর ১৫ই আগস্টে নির্মম হত্যাকাণ্ডের জন্য
বঙ্গবন্ধু কন্যার প্রতি সহমর্মিতা জানান তিনি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। উন্নয়নের পথযাত্রায় অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং সস্তা শ্রমের নিশ্চয়তায় কোরীয় বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কোরীয় বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। মফিদুল তপুর রিপোর্ট দেখুন। সোনার বাংলাদেশ এগিয়েই যাবে। করোনা মহামারীর ধাক্কা সামলে অনেকটাই গতি ফিরে পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। একই সঙ্গে বাড়ছে বিদেশি দাতা ও সাহায্য সংস্থার ঋণের প্রবাহ। পাইপলাইনে রয়েছে দেশ জুড়ে নানা ধরনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ভবিষ্যৎ এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশে প্রতিযোগিতার পরিবেশ সম্পর্কে ধারণা দিতে বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ইনফ্রা প্রজেক্ট রোডশোর আয়োজন করে কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা। এতে অংশ নেয় স্যামসাং দাইউর মতো বিশ্বখ্যাত 17টি কোরীয় ব্যবসা প্রতিষ্ঠান। There are too many manpower compared to the other countries, so then we can use the ability engineer or ability worker. So we throw the material, so then we make construction more the competitivity. Step by step, we need to develop some infrastructure field. If done yet, and we cannot hope any other things. অনলাইন কনফারেন্সের মাধ্যমে কোরীয় ব্যবসায়ীদের বাংলাদেশের কর্মপদ্ধতি ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে পরামর্শ ও আলোচনা করেন ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা, পিজিসিবি, ইটকল সহ 8টি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কিন্তু শুধু টেকনোলজি নিয়ে আসে এবং হায়ার লেভেলের লোকগুলো নিয়ে আসে, ইঞ্জিনিয়ার বা ম্যানেজার লেভেলে, কিন্তু লোয়ার লেভেলের লোক কিন্তু আমরাই কাজ করি। যে টেকনোলজি, নলেজ, কাজ করার যে ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমাদের দেশের লোকেরা এখন ক্রমান্বয়ে ডেভেলপ করতেছে। বিডের মাধ্যমে আসতে হবে, তবে তারা যেন প্রস্তুতি নিতে পারে, তারা যেন জানে আমাদের সম্বন্ধে, এবং এটাই প্রকাশ করার জন্য এখানে আসা। কোরিয়ান টেকনোলজি যেহেতু আমাদের এশিয়ান কান্ট্রি কাছাকাছি এবং তারা অনেক এগিয়ে আছে, আমরা তাদেরকে ফলো আপ করবো। তারা কিভাবে তাদের ইনপুটটা দিতে পারে এবং তাদের যে রিসার্চ এবং তাদের যে মেথোডোলজিগুলো আছে, ভালো মেথোডোলজি, সেটাকে আরও এখানে নিয়ে এসে জিনিসটাকে আরও ডেভেলপ করতে পারে। রোড শো পরিদর্শন করে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কোরীয় ব্যবসায়ীদের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। There are many areas we can cultivate further relations, and this infrastructure will be obviously one of them. But there are many other areas that we can develop the further and cooperation between us. And this COVID-19 is affecting a little bit. কোট্রা আয়োজিত এই রোড শোর মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে এটিএন নিউজ ও এটিএন বাংলা। এর আগে গত 7 অক্টোবর কোট্রা মহাপরিচালক এটিএন গ্রুপের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছিলেন। তারা বাংলাদেশে আসুক, আমাদের বাংলাদেশের অনেক স্কোপ আছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, এই মামলায় 5 থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, তবে সাজার বিষয়টি নির্ভর করছে আদালতের উপর। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলাহি। গত 10 অক্টোবর ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে নিক্সনের এক কর্মীকে আটক করার ঘটনায় ফোনে নিজ দলের লোককে ছেড়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনার এসি লাইন ভাঙা স্যার, আমার লোকরা সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে। অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র প্রবল সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন এমপি। এটা পুরোপুরি মিথ্যা এবং এরকম কোনো গালিগালাজ আমি করি নাই। এরপরই নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
দেখি যদি মামলা করার হয় মামলাই করবো। বৃহস্পতিবার ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করেন জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এজাহারটা ইলেকশন কমিশনের লেখা এবং ওইটা শুধুমাত্র আমি এজাহারে স্বাক্ষর করেছি এবং মামলাটা দায়ের করেছি। পরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব জানান, তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে ইসি। তবে বিধান অনুযায়ী এ মামলায় আদালত চাইলে 5 থেকে 7 বছর কারাদণ্ড দিতে পারে। বলার অযোগ্য এই ধরনের কিছু ভাষা ব্যবহার করেন এবং প্রশাসনকে হুমকি দেওয়া, আর একটা হলো নির্বাচন কাজে ন্যায়সঙ্গত কাজে যারা দায়িত্ব পালন তাদেরকে বাধা দেওয়া, আর একটা হলো যে তাদেরকে মানে যে সময়ের মধ্যে বিজয় মিছিল করা বা কোনো করা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সেখানে উনি থাকতে পারবেন না, এগুলো সবকটাই দেখা গেছে যে উনি ভঙ্গ করেছেন। তো ওইগুলোর দায়ী ওনার বিরুদ্ধে মামলা করার জন্য মাননীয় কমিশন অনেক চিন্তা ভাবনা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে রিটার্নিং অফিসার মামলা করেছেন। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতির খবর জানাবো। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5,608। নতুন করে শনাক্ত হয়েছেন 1,600 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,84,559। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,780 জন। সারা দেশে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 109টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,261টি। উপসর্গ ছাড়াই রাজধানীর 74% বস্তিবাসী করোনা আক্রান্ত। আইইডিসিআর এর প্রাথমিক গবেষণা তথ্য এটি। দ্বিতীয় দফায় তারা আবারও আক্রান্ত হবে কি না তা নিয়ে আশঙ্কা গবেষকদের। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনা মহামারীর 7 মাস, চারিদিকে কোভিড ভীতি ছড়িয়ে পড়লেও বস্তিবাসীর মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। করোনা ভাইরাস বলতে তারা বোঝেন কাজ নেই, খাওয়া নেই। তাই করোনা ভাইরাসের টেস্ট দূরের কথা, এখানকার মানুষ জ্বর কাশি নিয়েও কথা বলতে নারাজ, আর স্বাস্থ্যবিধি নিয়েও কোনো মাথা ব্যথা নেই। সারা বিশ্বে আমি আপনাকে বললাম না যে করোনা কোনো রোগ না। ঠান্ডা জ্বর নাই, টেস্ট করছি, বালাই সুস্থ। এখানে জ্বর হয় নাই বা হইলেও কেউ তো টেস্ট করায় না। মূলত জ্বর তো হয় না, কম, গরিবের কোনো অসুখই নাই, সবাই খাইতেছে। বস্তিবাসীর কথার প্রতিফলন দেখা যায় সম্প্রতি আইইডিসিআর এবং আইসিডিডিআরবির একটি গবেষণায়, যেখানে সীমিত আকারে ঢাকায় করোনা ভাইরাসের গতি প্রকৃতির একটি তথ্য তুলে ধরা হয়েছে। এটা একদমই প্রিলিমিনারি ডাটা এবং এখানে খুবই ছোট স্যাম্পল সাইজ, সো এখান থেকে কোনো কনক্লুশনে আসা খুব ডিফিকাল্ট হবে। রাজধানীর 9.8% মানুষ করোনায় আক্রান্ত। এর মধ্যে বস্তিবাসীর সংক্রমণের হার 5.7%। তাহলে কি বস্তিবাসীর মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে? আমাদের বাংলাদেশের চাইতেও বেশি সংক্রমণ যেখানে হয়েছে সেখানেও কিন্তু হয়েছে বলে এটা প্রমাণ পাওয়া যায়নি, কারণ এটা কতদিন অ্যান্টিবডি থাকে সেটাই কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। যারা একবার সংক্রমিত হয়েছেন তাদের কেউ কেউ কিন্তু দ্বিতীয়বার সংক্রমিত হচ্ছেন, তাদের মধ্যে অবশ্যই লক্ষণগুলো মৃদু পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কিন্তু গবেষণাটা এখনো কিন্তু আমাদের উপসংহারে আসবার মতো গবেষণা এখনো শেষ হয়। প্রশ্ন হলো, বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু তা কেন টের পাওয়া গেল না? কারণ হচ্ছে উপসর্গ আছে এমন 5% করোনা পজিটিভ এসেছে, কিন্তু উপসর্গ ছাড়া যারা পজিটিভ হয়েছেন তাদের সংখ্যা 95%। আর উপসর্গ না থাকায় আক্রান্তরা খুব দ্রুতই তার চারপাশে ভাইরাস ছড়িয়েছেন। মানুষ তারা হয়তো এই বিষয়টি তারা টের পাচ্ছেন না অথবা গ্রাহ্য করছেন না, কিন্তু সংক্রমণ সমানই। সংক্রমণ মানে যে যারাই করোনা ভাইরাসের সংক্রমণের সংস্পর্শে আসবেন, বিশেষ করে যারা কাজের জন্য বাইরে যাচ্ছেন, তারা সবাই কিন্তু সংক্রমণের ঝুঁকিতে আছেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। অবৈধ সম্পদের তথ্য চেয়ে 50 দেশের দুদকের চিঠি এবং খুচরা বাজারে বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিভিন্ন ব্যক্তির অবৈধ সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক এ পর্যন্ত 50 দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR দিয়েছে। দুদকের সিনিয়র সচিব মোহাম্মদ দিলওয়ার বখত জানিয়েছেন, দুর্নীতি অনুসন্ধানে বড় ভূমিকা রাখে এমন কার্যক্রম। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্যাসিনো কাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ব্যাপক গ্রেফতারের পর এদেশের কোন কোন প্রভাবশালী সিঙ্গাপুরের ক্যাসিনো কাণ্ডে যুক্ত তা জানতে সে দেশে গত বছর MLAR পাঠিয়েছিল দুদক। এর আগের বছর দুদকের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেও সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের সম্পদের তথ্য চাওয়া হয়। MLAR এর মাধ্যমে তথ্য বিনিময় করে 2013 সালে বিএনপির প্রধান খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচার করা টাকা ফেরত আনে দুদক। তিনি সিঙ্গাপুরে প্রায় 9 কোটি টাকা পাচার করেছিলেন। দুদক বলছে, এ পর্যন্ত 22টি দেশ দুদকের MLAR এ জবাব দিয়েছে। মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোনো অর্থ পাচার হয়ে থাকে, সেই অর্থ দেশে ফেরত আনার জন্য এই MLAR পাঠানো হয়ে থাকে। আমরা 50টা দেশের মতো পাঠিয়েছি এবং আমরা 22টা দেশ থেকে ইতিমধ্যে জবাব পেয়েছি। তিনি জানান, শুধু বাংলাদেশি বিদেশের কাছে তথ্য চায় না, পৃথিবীর বিভিন্ন দেশও দুদকের কাছে তথ্য চেয়েছে। এটি আন্তর্জাতিক একটি চুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ যারা আনকাকের সদস্য হয়েছে তারা এই মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য আদান প্রদান করে থাকে। তো সেই হিসাবে আমাদের দেশে 60টি দেশ থেকে আমরা MLAR পেয়েছি। দুদক জানিয়েছে, পাঠানোর জন্য আরো বেশ কিছু MLAR প্রস্তুত রয়েছে। MLAR প্রয়োজন, এটা তো একটা চলমান প্রক্রিয়া। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করতে পারছে। দিনরাত দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির অভিযোগ এক্ষেত্রে অসার। এ মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আজ ঢাকা টাঙ্গাইল রংপুর মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যান চালকদের বিশ্রামাগার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। কোনো দলের গণতন্ত্র চর্চা রীতিনীতিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, বিরুদ্ধ মত, আর তাই বিএনপি সহ বিরোধী দলগুলো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে করছে মিথ্যাচার। অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই তারা এমন সমালোচনা করতে পারছে, আর গণমাধ্যম স্বাধীন বলেই তারা প্রচার ও প্রকাশ করছে। দিবারাত্র সমালোচনা করেও বিএনপি নেতারা দেশে গণতন্ত্র নাই বলে প্রায়শ যে অভিযোগ করেন তা তাদের নিজেদের অভিযোগের অসারতা প্রমাণ করে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান বাড়ানোর কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে বান্দরবানের থানচির নতুন থানা ভবন উদ্বোধনের সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা চৌকিও বাড়ানো হবে। জোরদার করার জন্য এই রোডটা, সীমান্ত রোডটা আমরা করছি। আমরা আশা করছি খুব শীঘ্রই সীমান্ত রোডটা হয়ে যাবে। এছাড়া আমরা সবাই মিলে এখানে বিজিবি, আর্মি সবাই মিলে এখানে এইটাকে আরো নিরাপদ কিভাবে করা যায় সেটাও আমরা পরিকল্পনা করছি। আমাদের এখানে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমরা নিরাপত্তাটারও ব্যবস্থা করছি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে সংগঠনটির একাংশ। সংগঠনের পুরনো নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন সংগঠকদের ভাষ্য, নূর রাশেদদের আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করা এবং সম্প্রতি এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার প্রতিবাদে কমিটিতে এই সংস্কার করা হয়েছে। একসময় যুগ্ম আহ্বায়ক APM সুহেলকে নতুন আহ্বায়ক করা হয়েছে, আর সদস্য সচিব হয়েছেন আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাইল সম্রাট। 14 জন যুগ্ম আহ্বায়ক, 3 জন সদস্য, 1 জন যুগ্ম সচিব এবং 2 জন উপদেষ্টা নিয়ে 22 সদস্যের এই কমিটি আংশিক বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংগঠনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার ভয়ে অধিকাংশই অন্যায়ের সাথে আপোষ করে চলতেছে, যা আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। এমত অবস্থায় সকল কিছু বিবেচনা করে নূর রাশেদদের অবাঞ্ছিত ঘোষণা করে আমাদের আগের নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলমান সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলাম। পঞ্চগড় রাজশাহী পঞ্চগড় রেলপথে নতুন সংযোজন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হল আজ দুপুরে। পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড় রাজশাহী ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। শুক্রবার সকাল থেকে ট্রেনটি পঞ্চগড় রাজশাহী পঞ্চগড় পথে নিয়মিত যাতায়াত করবে। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল 8:30টায় পঞ্চগড় থেকে ছেড়ে যাবে এবং বিকেল 5:10 রাজশাহী পৌঁছবে। আবার রাত 9:15 রাজশাহী থেকে ছেড়ে ভোর 5:10 পৌঁছবে পঞ্চগড়ে। যাত্রাপথে ট্রেনটি পঞ্চগড় ও রাজশাহী ছাড়াও আরও 19টি স্টেশনে যাত্রাবিরতি করবে। নতুন এই ট্রেনটিতে আসন রয়েছে 764টি। দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সাইকেল র্যালি ও সমাবেশ করেছে শতাধিক সাইক্লিস্ট। বৃহস্পতিবার বিকেলে সাধারণ নাগরিক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শাহবাগ থেকে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউয়ে এসে সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ ঘটনা সমাজে ছড়িয়ে পড়ছে। মাদক, জুয়া, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারী দেহের অশ্লীল উপস্থাপন এবং পর্নোগ্রাফি বন্ধ সহ 9 দফা দাবিতে এই র্যালি করা হয়। ব্যবসায়ীদের কারসাজিতেই আলুর বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেছেন খোদ কৃষিমন্ত্রী। ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ 30 টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশনা মানা হচ্ছে না কোথাও। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কিনতে হচ্ছে বলেই তাদের বাড়তি দাম নিতে হচ্ছে। পেঁয়াজের পর নিত্যপণ্যের বাজারে আলোচিত পণ্য আলু পর্যাপ্ত মজুদ থাকার পরেও হু হু করে দাম বাড়ায় বুধবার এর মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর, যদিও তা কেবলই নির্দেশনায়। খুচরা বাজার ঘুরে দেখা গেছে এখনো প্রতি কেজি আলু কিনতে ক্রেতার গুনতে হচ্ছে 50 থেকে 55 টাকা। তাহলে যে মূল্য নির্ধারণ হলো এর কি হবে? কারণ বাজার আলুটা নিয়ে আসি, ওই জায়গাতে তো আলু আমাদেরকে কম দেয় না, ওই জায়গাতে আপনি আলু 45 টাকা পাইকারি, 49 টাকা পাইকারি কিনা লাগে, তাই আমরা কেমনে বেচবো বলেন? মাহাজুরা আনছে বেশি দাম, বেচে বেশি দাম, এই আর কি। আলু আমাদের কিনে 48 টাকা খরচ দিয়ে 50 টাকা কিনে পরে তারপর আমাদের 50 টাকা বিক্রি করতে হয়, কেলেগা তার বেশি বিক্রি করে কাস্টমার নিতে চায় না। বরাবরের মতো ভোগান্তিতে ক্রেতারাই। মূল্য নির্ধারণ হলেও এর মনিটরিং না হলে তা আলুর মুখ দেখবে না বলছেন তারা। 60 টাকা করে যদি মানুষ আলুর ভর্তা দিয়ে ভাজে খাবে, সেটার তো কোনো পজিশন আর থাকলো না। দোকানদার বললে তো আমরা বেশি দামে বিক্রি কিনে নিয়ে আসছি, তো বেশি দামে তো বিক্রি করবোই, তো বাধ্যতামূলক আমরা 50 টাকা করে কিনে নিয়ে আসলাম। বাজারে এসে দেখি সবসময় সব দোকানেই দেখি যে 50 টাকা করে, প্রায় দোকানে 50 টাকা করে এখন আমার নিতে হচ্ছে। মনিটরে যদি না হয় তাহলে তো তারা দাম কমাবে না, তাদের ইচ্ছা মতোই নিবে। মনিটরিং এর পরও চাহিদা থাকায় সার্বিকভাবে আলুর বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলছেন কৃষিমন্ত্রী। নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বাজারে যা দেখা যাচ্ছে তা অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয়। 1 কেজি আলুতে 20 টাকা লাভ করা কি সহজ কথা? এত কেন তারা প্রফিট করে? চাহিদা বেশি আছে, বেশি থাকে, সেই সুযোগ তারা নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তারা চেষ্টা করে, বোঝাবার চেষ্টা করে, কিন্তু বাস্তবে এটা করা যায় না। মানে বাজারের চাহিদা এবং তাদের নানান কারসাজির কাছে এটা করা খুব কঠিন একটা কাজ। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চীনে শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিতে প্রস্তুত দেশের ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, জেনে বুঝে বাজার ধরতে পারলে করোনাকালে মন্দা কাটানোর হাতিয়ার হাতে পাবে বাংলাদেশ। করোনা ভাইরাস মহামারীতে পুরো বিশ্বের আমদানি রপ্তানি বাজারই সংকুচিত হয়ে এসেছে, বাংলাদেশও এর বাইরে না।
ঠিক এমন সময়ে চীনের বাজারে 97% অর্থাৎ 8,495টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের সুবিধা পেয়েছে বাংলাদেশ। চীনে 2019-20 অর্থবছরে বাংলাদেশ থেকে যে $60 কোটি পণ্য রপ্তানি হয়েছে এর বেশিরভাগই হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, সবজি, টেক্সটাইল আর গার্মেন্টস পণ্য। এতদিন এসব পণ্যে শুল্ক থাকলেও এখন আর সেই বাধা নেই। বাংলাদেশ যে চায়নাতে শুল্ক মুক্ত এবং কোটামুক্ত সুবিধা পেল, তাতে করে আমরা আশা করছি যে বাংলাদেশের যে রপ্তানি চায়নাতে সেটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বাংলাদেশ কিন্তু 1200-এর উপর পণ্য রপ্তানি করে। আমাদের হয়তো মাথা চুল যাচ্ছে, আমাদের হয়তো ক্র্যাব যাচ্ছে, পণ্যের কোনো শেষ নেই। কাজে তালিকা বড় হলে আমাদের জন্য একটা সুযোগ থেকেই যায়, কারো না কারো জন্য এটা একটা অপরচুনিটি হিসাবে কাজে আসতে পারে বলে আমি মনে করি। চাইলেই ঘোড়া, গাধা, ছাগল, গরু, ষাঁড়, রাজহাঁস কিংবা মুরগি রপ্তানি করা যাবে চীনের বাজারে। তবে তা হতে হবে বাংলাদেশের নিজস্ব ব্রিডের। তাই তো প্রায় 8,500-এর মতো পণ্যের রপ্তানিতে শুল্ক ছাড় এলেও বিশাল তালিকার বেশিরভাগ পণ্যের উৎপাদন কিংবা বিপণন সম্পর্কে বাংলাদেশের কোনো ধারণা নেই। নতুন ধরনের কোনো কারখানা, নতুন ধরনের পণ্য বা সার্ভিস ডেলিভার করার মতো সক্ষমতা আমাদের তৈরি হচ্ছে, সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, তাতে করে এই পণ্য সরবরাহের চাপ নেওয়া আমাদের জন্য খুব বেশি কঠিন ব্যাপার হবে না। অবশ্যই যে কোনো পণ্য, ছোট হোক বড় হোক, উৎসাহিত করতে হবে এইসব বাজারে যাওয়ার জন্য। এবং এটা আমাদের কাছের বাজার, এখানে কিন্তু যোগাযোগ খরচ কম এবং অনেকখানি কালচারাল কিছু মিলও আছে। কাজেই আমরা এই বাজারটাকে ধরার জন্য বিশেষভাবে প্রচারণা চালাতে পারি। পরিসংখ্যান বলছে চীন থেকে গত 5 বছরে $5,891 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে একই সময়ে বাংলাদেশ ওই দেশটিতে রপ্তানি করেছে মাত্র $388 কোটি পণ্য। এবার দেখার বিষয়, বিশাল এই বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ কতটা সফল হয়। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। করোনাকালে বাংলাদেশ ভারতের মধ্যে এয়ার বাবল পদ্ধতিতে সপ্তাহে 56টি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত হয়েছে। ভারতের দেয়া প্রস্তাব বিবেচনায় বুধবার আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। খুব দ্রুতই দুদেশের মধ্যে এই নিয়ে চুক্তি হবে এবং ফ্লাইট চলাচল শুরু হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এয়ার বাবল পদ্ধতিতে শুধু দুই দেশের নাগরিকরাই বিমানে চলাচল করতে পারবেন। আপাতত বাংলাদেশ থেকে বিমান, ইউএস বাংলা, নভো এয়ার, এই 3টি প্রতিষ্ঠান ভারতে সপ্তাহে 28টি ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে। ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা এবং গো এয়ার বিলে সপ্তাহে 28টি ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে। এই 56টি ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে 42টি এবং চট্টগ্রাম থেকে 14টি ফ্লাইট দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই রুটে চলাচল করবে। এবারে থাকছে মেডেল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মৌসুমী ফল উৎপাদনে প্রসিদ্ধ রাঙামাটির পাহাড়ি জমিতে বাড়ছে ড্রাগন ফলের চাষ। বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় এই চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। রাঙামাটির রায়খালী কৃষি গবেষণা কেন্দ্রে বেশ কবছর আগে ড্রাগন ফলের প্রথম পরীক্ষামূলক চাষ শুরু হয়। এ চাষে সফলতার খবর ছড়িয়ে পড়ে স্থানীয় কৃষকদের মাঝে। এখন বাড়ির আঙিনা, বাগান কিংবা ছাদ বাগানে চলছে ড্রাগন ফল চাষ। ড্রাগন ফল চাষে খরচ কম এবং গাছ দীর্ঘস্থায়ী হওয়ায় এই চাষে আগ্রহী অনেকেই। অত্যন্ত সুস্বাদু এই ড্রাগন ফলের চাষ করে লাভবান হয়েছেন রাঙামাটির ভেদভেদি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেন এবং ঘাগড়া এলাকার টিটুন চাকমা। ড্রাগন ফলের চাষে প্রচুর সম্ভাবনা দেখে স্থানীয় কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। প্রত্যেকটা গাছে আমরা 6 থেকে 7 কেজি করে ফল পাইছি। শুধু একটা পিলারে যে 400-500 টাকা খরচ আর আমাদের কিছু জৈব সার। ঢাকা থেকে 3 জনই ফল পাঠানোর জন্য বলছেন, কিন্তু সমস্যা যে ওই এখানে চাহিদা বেশি টাকাতে আমি আর ওদিকে কি দিতে পারি না। এদেরকে আমরা কারিগরি প্রযুক্তি জ্ঞান প্রদান করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে এদেরকে ডেকে আনে 3 দিনের 2 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। নিউজ আওয়ারের এ পর্যায়ে আবারও নিচ্ছি 22 বিরতি। এরপর আরও যা থাকছে। কিরগিজস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা।
এবং ফেডারেশন কাপ দিয়ে ডিসেম্বরে ফুটবল মৌসুম শুরু। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জন্য উদ্দীপনামূলক গান প্রকাশ করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিভাগ। গানের শিরোনাম এসো নতুন সকালে মিলি সকলে। দুপুরে হাসপাতালটির কনফারেন্স রুমে গানের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। করোনার সম্মুখ যোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে অবস ও গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর ফাতেমা আশরাফের লেখা এই গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী SI টুটুল। দেশের বাইরের খবর জানাবো। বিরোধীদের আন্দোলনের মুখে এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সূরনবাই জিনবেকভ। পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান উল্লেখ করে বৃহস্পতিবার পদত্যাগের এই ঘোষণা তিনি দেন। এক বিবৃতিতে জিনবেকভ বলেন, তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে চান না। দেশের জনগণকে রক্তপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবেও ইতিহাসে স্থান পেতে চান না তিনি। তার কাছে দেশের অখণ্ডতা, জনগণের ঐক্য ও সমাজে স্থিতিশীলতা সবার উপরে। নির্বাচনকে ঘিরে আন্দোলনের এক পর্যায়ে বিরোধীরা কয়েকটি সরকারি ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে চরম অস্থিরতা ছড়িয়ে পড়ে। চলমান এই বিক্ষোভে অন্তত 1 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর আগে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং কয়েকজন গভর্নর ও মেয়র। বুধবার কারামুক্ত বিরোধী নেতা সাদির জাপারোভকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগের মধ্য দিয়ে কিরগিজস্তানের 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা সংকটের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডের জরুরি অবস্থা উপেক্ষা করে রাজধানী ব্যাংককে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। এই বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের হাতে আটক নেতা কর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করেছে সরকার। প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগ ও রাজতন্ত্রের সংস্কার চেয়ে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে গণতন্ত্রপন্থীরা। ওই আন্দোলনের মধ্যেই রাজপরিবারের সদস্যদের বহনকারী একটি গাড়িবহর আটকে দেওয়ার পর বুধবার বিকেলে দেশে জরুরি অবস্থা জারি করে সরকার। এর আওতায় 5 বা তার বেশি মানুষের সমাবেশ ও দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকারক সংবাদ প্রকাশ করা নিষিদ্ধ করা হয়। সম্প্রতি আন্দোলনের অন্যতম 2 নেতা আরুন নাম্পা ও পানুপং সহ অন্তত 20 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবারে খেলার খবর জানাবো। ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুম শুরু হবে। দলবদল চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। করোনার কারণে বন্ধ রয়েছে দেশের ঘরোয়া ফুটবলের সব ধরনের খেলা। তবে এরই মধ্যে সম্পন্ন হয়েছে বাফুফে নির্বাচন। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথম পেশাদার লীগের বৈঠক অনুষ্ঠিত হয়। বাফুফে ভবনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় 19 ডিসেম্বর ফেডারেশন কাপ শুরু করার এবং 1 নভেম্বর থেকে শুরু হবে প্লেয়ারদের দলবদল। গত মৌসুমের বকেয়া বেতনের 35% নতুন মৌসুমে ফুটবলারদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়, যদিও প্লেয়ারদের দাবি ছিল 60%। বিদেশি কোটায় 4 জন ফুটবলারকে প্রত্যেক ক্লাব রেজিস্ট্রেশন করাতে পারবে, 1 জন হতে হবে এশিয়ান কোটায়। কোন মাঠে খেলা অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দিতে পারলেন না, বল পেয়ে গেলেন সেখানে কলিন্ড্রেস। দেখা যাক ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন, স্লাইডিং ট্যাকলে গোল হতে পারে এবং গোল। এবং এক নজরে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার। টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, 5 জনের মৃত্যুদণ্ড।
ধর্ষণ রোধে ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতাও দরকার বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়ছে কোরীয় বিনিয়োগকারীদের। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়াতে তাগিদ যুক্তরাষ্ট্রের। সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। অবৈধ সম্পদের তথ্য চেয়ে 50 দেশে দুদকের চিঠি। খুচরা বাজারে বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু। কিরগিজস্তানের প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা। এবং ফেডারেশন কাপ দিয়ে ডিসেম্বরে ফুটবল মৌসুম শুরু। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPART+AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।